সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অলৌকিক সত্য, ভয়, রহস্য আর অমীমাংসিত ঘটনার এক ভিন্ন জগৎ। আজকের ঘটনাটি এসেছে আমাদের একজন শ্রোতা মাসুদুর রহমানের কাছ থেকে। তিনি লিখেছেন এমন এক অভিজ্ঞতার কথা যা হয়তো আমরা কেউই বিশ্বাস করব না, কিন্তু তার কণ্ঠে যে ভয় তা মিথ্যে মনে হয়নি। এই ঘটনা শুধু একটি প্রকৌশল প্রকল্পের নয়, এটা হলো একটি সেতুর নিচে ঘুমিয়ে থাকা ছায়াদের ঘটনা। আপনিও যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে। আর যদি চান আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায়, তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস অলৌকিকসত্য@gmail.com। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে, আপনাদের মধ্যে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর সব ভৌতিক সত্য ঘটনা, রহস্য আর অমীমাংসিত কাহিনী। তাই যদি চান নতুন ঘটনা আপলোড হওয়ার সাথে সাথেই যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, তাহলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই আমাদের পরিবারের অংশ হয়ে গিয়েছেন, অর্থাৎ সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা আর অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করছি আজকের অলৌকিক সত্য। আসসালামু আলাইকুম, আমি মাসুদুর রহমান। আমি আজকে যার ঘটনা শেয়ার করতে চলেছি অলৌকিক সত্য চ্যানেলে, তার নাম ইঞ্জিনিয়ার আরিফ হাসান, এবং তার কাছেই আমি ঘটনাটি শুনেছি। তার কাছে ঘটনাটি শুনে আমি অলৌকিক সত্য চ্যানেলে পাঠানোর জন্য সিদ্ধান্ত নেই। তাই তিনি যেভাবে বলেছেন ঠিক সেভাবেই আমি অলৌকিক সত্যকে জানালাম। পদ্মা সেতু বাংলাদেশের গর্ব, স্বপ্ন আর শক্তির প্রতীক, যা আমাদের জাতিকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে। কিন্তু এর তলায় এমন এক গভীর রহস্য আছে যা আমাদের বিজ্ঞান, প্রকৌশল আর বোধশক্তির সব সীমানা ভেঙে দেয়। আমি ইঞ্জিনিয়ার আরিফ হাসান, সেই রহস্যের সাক্ষী। আমাকে এই কথাগুলো বলতেই হতো। এ এক নীরব জবানবন্দি, কারণ আমার কথা কেউ বিশ্বাস করবে না। প্রকৌশলী হিসেবে আমার কাজ ছিল এই সেতুর সাবস্ট্রাকচার মনিটরিং সিস্টেমে। আমরা শুধু সেতুর স্বাস্থ্য দেখতাম না, পদ্মা নদীর পানির নিচের প্রতিটি স্পন্দন, স্রোতের ধরন আর ইলেকট্রোম্যাগনেটিক প্রতিফলন বিশ্লেষণ করতাম। আমার টিমে ছিল ৫ জন। আমি, প্রজেক্টের প্রধান ডক্টর মাহবুব, অপারেটর নুরুল, জুনিয়র ইঞ্জিনিয়ার তানিয়া আর টেকনিক্যাল সুপারভাইজার কামাল ভাই। আমরা ছিলাম পর্দার আড়ালের মানুষ, যারা জানতাম এই সেতু শুধু কংক্রিট আর স্টিলের স্তম্ভের ওপরে দাঁড়িয়ে নেই, দাঁড়িয়ে আছে এক প্রাচীন অচেনা শক্তির নিঃশ্বাসের উপর। সময়টা ছিল ২০২৪ সালের ডিসেম্বরের শেষ দিক। শীতের রাতগুলো পদ্মা অদ্ভুত শান্ত থাকত, যেন বিশাল একটা কালো মখমলের চাদর বিছানো হয়েছে দিগন্ত জুড়ে। নদীর এই নীরবতা ছিল ভয়ঙ্কর, যেন এক বিশাল দানব নিঃশব্দে ঘুমাচ্ছে, শুধু চোখ খোলার অপেক্ষা। সেই নীরবতা ভেঙেছিল আমাদের সিস্টেমে আসা একটি অস্বাভাবিক সংকেত। ডিসেম্বর ১৮ তারিখে প্রথম অস্বাভাবিক সংকেত ধরা পড়ল। রাত তখন প্রায় ৩টা। কনকনে ঠান্ডা হাওয়া বইছে। আমাদের অত্যাধুনিক রিডার একটানা সিগন্যাল দিতে শুরু করলো। রিডিং অনুযায়ী সেতুর ১৭ নম্বর পিলারের ঠিক নিচে একটি অতিরিক্ত ছায়া কাঠামো আছে। সিস্টেমে লগ হয়েছিল অজানা প্রতিফলন শনাক্ত, গভীরতা ২৩.৪ মিটার, গঠন ধাতব নয়, অতি ঘন পদার্থ। পদ্মা সেতুতে ৪১টি পিলার, কোনো অতিরিক্ত পিলার থাকার কথা নয়। আমরা প্রথমে ধরে নিয়েছিলাম নদীর তলায় জমে থাকা বিশাল বালির স্তূপ অথবা ওয়েভের কোনো সাধারণ ত্রুটি, কিন্তু এই রিডিংয়ের প্যাটার্নটা ছিল জ্যামিতিকভাবে সুনির্দিষ্ট, এবং সবচেয়ে অস্বাভাবিক, রিডিং বারবার একই জায়গায় থামছিল। ১৭ নম্বর পিলার, প্রতি রাতে একই সময়ে। এটি যদি বালি হতো তবে স্রোতের সঙ্গে তা তার অবস্থান পাল্টানোর কথা। ডক্টর মাহবুব কিছুটা বিচলিত হলেও আমাদের শান্ত থাকার নির্দেশ দিলেন। তিনি শুধু বললেন,
এটি কোনো পরিত্যক্ত ড্রিলিং প্ল্যাটফর্ম হতে পারে, কিন্তু এর গভীরতা অনেক বেশি। পরদিন দুপুরে আমরা সিদ্ধান্ত নিলাম রহস্যের গভীরে যেতে হবে। নাটলাস 4 নামের আমাদের রোবোটিক ড্রোন নামানো হলো। এটি ছিল অত্যাধুনিক নাইট ভিশন ক্যামেরা, প্রেসার সেন্সর এবং ডেপথ রেকর্ডার সহ সজ্জিত। আমি আর নুরুল কন্ট্রোল রুমে বসে সরাসরি ফুটেজ দেখছিলাম। ড্রোন ধীরে ধীরে নামতে শুরু করলো। মনিটরে ভেসে আসছে বাদামি রঙের ঘোলা জল। প্রথম কয়েক মিনিটে সবই স্বাভাবিক। কাদা, পাথর, ছোট মাছের আনাগোনা, এমনকি ভেসে আসা দু একটা প্লাস্টিকের ব্যাগ। ঠিক 23 মিটার গভীরে পৌঁছে ক্যামেরার ফোকাস যখন স্থির হলো, তখন আমরা দুজনেই নিঃশ্বাস নিতে যেন ভুলে গেলাম। ধাতবের মতো একটা মসৃণ পৃষ্ঠ। নুরুল ফিসফিস করে বলল, পুরনো ড্রিলিং মেশিনের অংশ স্যার। আমি জুম করলাম। না, এটি কোনো মেশিনের অংশ নয়। মসৃণ শীতল ধাতুর উপরে খোদাই করা একটি মানুষের হাতের ছাপ। কাদায় পড়া ছাপ নয়, যেন শক্ত পাথর ঘষে বানানো মানুষের হাতের ছাপ। প্রাচীন, শুষ্ক, তবুও জীবন্ত। এর পাশে কয়েকটি অদ্ভুত অক্ষর, হিন্দি আর ফার্সি অক্ষরের মাঝামাঝি কিছু একটা, যার কোনো অর্থ আমাদের জানা ছিল না। ঠিক তখনই মনিটরের সব গোলমাল হয়ে গেল। ড্রোনটা এক তীব্র ঝাঁকুনি দিয়ে ঝাপসা হয়ে গেল। কন্ট্রোল প্যানেল কাঁপছে আর মনিটরের ছবি বন্ধ। মাত্র 3 সেকেন্ডের ভিডিও সংরক্ষিত ছিল। পরে যখন ফুটেজটা স্লো মোশন করা হলো, আমাদের সবার গা শিউরে উঠল। শেষ ফ্রেমে ড্রোনের কাছে প্রতিফলিত হচ্ছিল 4টি মানুষের মুখ। আমি, মাহবুব স্যার, নুরুল আর তানিয়া। কিন্তু সেই সময় তানিয়া অফিসে ছিল না। সে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইন লেকচারে। 4 নম্বর মুখটা কার ছিল? সেই রাতে নুরুল বাসায় ফেরেনি। পরদিন সকালে খবর পেলাম ওর মরদেহ পাওয়া গেছে, নিজের ঘরের বাথরুমে, বালতির পানিতে মুখ ডোবানো অবস্থায়। ডাক্তার রিপোর্ট দিল অ্যাক্সিডেন্টাল ডার্নিং, দুর্ঘটনাজনিত জলে ডোবা। কিন্তু ওর ল্যাপটপে পাওয়া গেল একটি ভিডিও। ভিডিওতে দেখা যায় নুরুল বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে আছে। ওর চোখ দুটো অস্বাভাবিকভাবে উজ্জ্বল। সে নিজের মুখের দিকে তাকিয়ে হাসছে আর কাঁদছে, বিড়বিড় করে বলছে, ওটা আমার চোখ নয়, ওই চোখটা নদীর নিচে রয়ে গেছে। সে এখন আমার ভেতরে দেখছে, আমার ভেতর দিয়ে। ভিডিওর একেবারে শেষে এসে মাথা তুলতেই ক্যামেরায় এক মুহূর্তের জন্য দেখা যায় তার পেছনের আয়নায় একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে, মানুষের মতো আকার, কিন্তু কোনো মুখ নেই, জলের মতো নড়ছে, কেবলই একটা প্রতিফলন, যার কোনো উৎস নেই। আমি জানি ওটা ছিল 17 নম্বর পিলারের নিচের সেই ছায়া কাঠামো। নুরুলের মৃত্যুর পর প্রজেক্টের সব রেকর্ড হঠাৎ ক্লাসিফায়েড ট্যাগে চলে গেল। সরকারি সিলমোহর। আমাদের ফাইলগুলো লক করা হলো। এমনকি আমরা নিজেদের ডেটাতেও ঢুকতে পারছিলাম না। ডক্টর মাহবুব পাথরের মতো চুপচাপ হয়ে গেলেন। তিনি শুধু একবার বললেন, সরকারি নির্দেশ এসেছে, এই অঞ্চলে কাজ বন্ধ। এমন কিছু পাওয়া গেছে যা জনসম্মুখে আনলে শুধু আতঙ্ক সৃষ্টি হবে, ভালো কিছু হবে না। তানিয়া এতটাই ভয় পেয়েছিল যে সে চাকরি ছেড়ে দিল। কিন্তু আমি যেতে পারিনি। আমি জানতাম যা কিছু ওখানে আছে তা শুধুমাত্র প্রকৌশলগত অস্বাভাবিকতা না, এটি ছিল প্রাগৈতিহাসিক মানব অজ্ঞাত কোনো এক অসত্য। আমি গোপনে সার্ভারের ফুটেজ ডাউনলোড করলাম। এক ফ্রেমে, যা সম্ভবত ড্রোনের শেষ আলো ঝলকানি, দেখা যায় 17 নম্বর পিলারের নিচে একটা মুখ ভেসে উঠেছে। মানুষের মুখ, কিন্তু বিকৃত, যেন পানির প্রতিফলনে গলে যাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, চোখ দুটো ছিল আমার মতো, একদম হুবহু আমার চোখের মতো দেখতে। কামাল ভাই, যিনি বহু বছর পদ্মা দেখেছেন, একদিন বলেছিলেন, নদী কখনো কিছু হারায় না, শুধু নিজের মতো করে রেখে দেয়। যখন তার সময় আসে সে ফেরত যায়। আমি তখন কথার মানে বুঝিনি, কিন্তু সেই রাতে যখন অফিসে একা বসে মনিটরে সেই বিকৃত, আমার মতো দেখতে মুখের ফুটেজটা দেখছিলাম,
হঠাৎ স্পিকারে একটা শব্দ হলো, মৃদু টানা শ্বাসের মতো। তারপর একটা কণ্ঠ, যা শো শো বাতাসের মতো আমার কানে এলো। তুমি আমার ছায়া নিয়ে গেছো, এবার আমি তোমার সব নেব। আমি প্রথমে ভেবেছিলাম হেডসেটের ফিডব্যাক অথবা ক্লান্তির ফল, কিন্তু ঠিক তখনই অনুভব করলাম রুমের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গেল, প্রায় 8 ডিগ্রি সেন্টিগ্রেড। সার্ভার রুমে এসি বন্ধ ছিল, ঠান্ডায় আমার নিঃশ্বাস কাঁপছিল। আমি যখন আতঙ্কিত হয়ে মনিটরের দিকে তাকালাম, দেখলাম স্ক্রিনের প্রতিফলনে আমার মুখ দেখা যাচ্ছে, কিন্তু সেই মুখ পলক ফেলছিল না। সেই মুখ হাসছিল, এক শীতল হাসি। ডিসেম্বর 28, রাত 1:47। আমাকে যেতেই হলো। এই নীরব যন্ত্রণা আর কৌতূহল আমাকে বাধ্য করলো। আমি পদ্মা সেতুর মাঝ বরাবর আমার গাড়ি থামিয়ে দিলাম। জানালা নামিয়ে নিচে তাকালাম। নদী ছিল অদ্ভুতভাবে নিস্তব্ধ। কোনো ঢেউ নেই, কোনো শব্দ নেই। মনে হচ্ছিল পুরো সেতু শূন্যে ভাসছে, আর নিচের জলরাশি এক কালো আয়না। হঠাৎ গাড়ির উইন্ডশিল্ডে জলের ফোঁটা পড়ল, কিন্তু আকাশে কোনো মেঘ ছিল না। আমি হাত বাড়িয়ে মুছতেই দেখলাম কাচের ওপারে আমার প্রতিফলন তাকিয়ে আছে। আমার নিজের মুখ, কিন্তু ঠোঁটে এক শীতল হাসি। আমি জানি আমি হাসিনি, আমার মুখ ছিল ভয়ে কোঁকড়ানো, কিন্তু সেই প্রতিফলনের ঠোঁট নড়ল। নিচে এসো, তোমার জায়গা এখানে। আমি সাইড মিররে তাকিয়ে দেখি আমার প্রতিফলন আমাকে না, বরং সেতুর শেষ প্রান্তের দিকে তাকিয়ে, যেন কারো অপেক্ষায়। একটি মুহূর্ত এবং সেই প্রতিফলনটা মিরর থেকে মিলিয়ে গেল, যেন জলকণার মতো বাষ্পীভূত হলো। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি ল্যাপটপ অন হয়ে আছে। স্ক্রিনে শুধু এক লাইন টেক্সট, তোমার ছায়া এখন আমার জলের নিচে, এবার তোমার শরীরটা আমার চাই। আমি আতঙ্কে ল্যাপটপ বন্ধ করে দিলাম, কিন্তু বিকেলে অফিস থেকে ফোন এলো। প্রজেক্টের সার্ভারে কেউ লগ ইন করেছে আমার আইডি দিয়ে। সময় রাত 2:17। আতঙ্কে আমি টোল প্লাজার সিসিটিভি ফুটেজ চেক করলাম। ফুটেজে দেখা গেল আমার গাড়ি আবার সেতুর মাঝখানে থেমেছিল। রাত 2:17। গাড়িতে কেউ ছিল না, তবুও ইঞ্জিন চলছিল, হেডলাইট জ্বলছিল। গাড়িটা ধীরে ধীরে পশ্চিম প্রান্তে গিয়ে থেমে গেল, ঠিক সেই সময় যখন সার্ভারে কেউ লগ ইন করেছিল। আমি এখন পদ্মা সেতুর প্রজেক্টে নেই, চাকরি ছেড়েছি, ঢাকায় ফিরে এসেছি, কিন্তু রাতে ঘুম আসে না। বাথরুমের আয়না, মোবাইলের কালো স্ক্রিন, ল্যাপটপ বন্ধ থাকলেও প্রতিফলন দেখি। একটা মুখ তাকিয়ে আছে, আমার নয়, কিন্তু আমার মতো দেখতে। তানিয়া একবার ফোন করেছিল, তার কণ্ঠ কাঁপা কাঁপা। সে বলেছিল, আরে ভাই, আমি আবার স্বপ্নে দেখেছি সেতুর নিচে আপনি দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনার মুখে পানি নেই, কেবল ছায়া। আমি কোনো উত্তর দিইনি, কারণ আমি জানি সেই প্রতিফলনটা এখন আমার সাথেই আছে। আমি বাথরুমের আয়না ঢেকে রাখি, ল্যাপটপের স্ক্রিনে কাপড় টেনে দিই, কিন্তু রাতের নিস্তব্ধতায় আমি শুনতে পাই নদীর নিচে কেউ ফিসফিস করে বলছে, তুমি এখনো ওপরে আছো, তাই না? বেশি দিন থাকতে পারবে না। আজকাল পদ্মা সেতুর দিকে তাকাতে আমার ভয় লাগে। রাত হলে সেতুর নিচের পানিতে অদ্ভুত সবুজ নীল আলো দেখা যায়, যেন কেউ ভেতর থেকে চুপচাপ তাকিয়ে আছে ওপরে। প্রকৌশলীরা বলে সেটি স্রোতের প্রতিফলন, অথবা নদীর গভীর গহ্বরের মিথেন গ্যাস রিফ্লেকশন। কিন্তু আমি জানি ওটা কোনো প্রতিফলন নয়, ওটা হলো আমাদের ফেলে যাওয়া ছায়া, যেগুলো এই বিশাল কাঠামো তৈরি করতে গিয়ে নদীর নিচে বন্দী হয়ে গেছে। তারা এখন তাদের মুক্তি চায়, আমাদের শরীর চায়, আমাদের চোখ চায়। আজ যখন আয়নায় নিজেকে দেখি, বুঝতে পারি না আমি ওপরে থাকা মানুষ, না নদীর নিচে আটকে থাকা প্রতিফলন। শ্রোতা বন্ধুরা, তাহলে এটাই ছিল আজকের ঘটনা। ঘটনাটি পাঠিয়েছেন মাসুদুর রহমান, কিন্তু ঘটনাটি ঘটেছে ইঞ্জিনিয়ার আরিফ সাহেবের সাথে। একটা মুখ আর কিছু না বলা কথা,
কত অদ্ভুতভাবে মানুষের জীবনে ফিরে আসে, তাই না? কখনো স্বপ্নে, কখনো ছায়ায়, আবার কখনো একেবারে সামনে দাঁড়িয়ে। আমরা যেটাকে কাকতাল বলে পাশ কাটিয়ে যাই, কে জানে তার ভেতরেই হয়তো লুকিয়ে আছে অন্য কোনো জগৎ অথবা অন্য কোনো উপস্থিতি। আপনারা কি মনে করেন? সবকিছুই কি সত্যিই কাকতাল? নাকি কেউ কোথাও থেকে এখনো আমাদের দেখছে? আজকের মতো এখানেই শেষ করছি। আগামী পর্বে ফিরে আসবো আরও একটি অজানা, অদ্ভুত এবং ভয়ঙ্কর সত্য গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর অন্ধকারকে ভয় করলেও শুনতে থাকুন অলৌকিক সত্য। আল্লাহ হাফেজ।